বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে আসলে আসলাম। আসলে সময়ের অভাবে কথা বলা হয় না। ইচ্ছা ছিল কথা বলবো, বাট কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। তো আবার শুরু করলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো বাংলাদেশ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ বলেন, সবগুলো বিষয় নিয়ে আসলে কথা বলতে মন চায়। কত কথা আছে, কোনটা রেখে কোনটা বলবো, এই আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কথা বললেই মাঝে মাঝে মনে হয় তো সব কিছুর সমাধান হবে না। আসলে সব কিছু উপরওয়ালার আছে ও হাতে। উপরওয়ালা উনি কীভাবে কী মানে করবেন এইটাই। আর আমাদের আছে আমাদের সমর্থন, আমাদের পৃথিবীতে যে কয়দিন থাকি, আমাদের সত্যের পক্ষে যে কয়জন আছে তারা সত্যের পক্ষে থাকবে, অন্যায়ের পক্ষে যারা আছে তারা অন্যায়ের পক্ষে থাকবে। এই সত্যর পক্ষ অন্যায়ের পক্ষ মিলেই একটা ফারাক বা একটা বিরোধ। তো ধাপে ধাপে বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন কয়েকদিন আগে, অর্থাৎ আজকে মাসের 4 তারিখ আমি রাত 12টার পরে ভিডিওটা করছি। তো 1 জুলাই গেল। আপনারা জানেন 2024 সালের জুলাই থেকে কি টানা 36 দিন কি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে, যেটা আসলে খুবই কষ্টের। যেখানে আপনার 4 বছরের শিশুও ছিল এবং 80 বছরের বৃদ্ধ ছিল, 30 বছরের বা 25 বছরের যুবক ছিল ভ্যানালা, ছিল রিক্সাওয়ালা, ছিল পথচারী, চাকরিজীবী, সবাই, কাউকে মারতে বাদ দেওয়া হয় নাই। আসলে আমাদের সবচেয়ে কষ্টের জায়গা একটাই, যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আসলে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এটি সবচেয়ে বড় কষ্টের। পৃথিবীর অন্যান্য দেশগুলোয় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আছে, বাট আমাদের দেশে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তো সেই জুলাই, আজকে 4 তারিখ বা 5 তারিখ, সে জুলাই 4-5 এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা গত বছর দেখছি। তো শেষ পরিণতি কী সেটাও দেখছি। এখন আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হোক, সুন্দর স্বচ্ছ বাংলাদেশ হোক। আর এই সুন্দর স্বচ্ছ বাংলাদেশ করতে গেলে একক কোনো ব্যক্তির দ্বারা সম্ভব না, আমাদের সম্মিলিত প্রচেষ্টার দরকার। হ্যাঁ, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কখনো কোনো কিছু অর্জন করা সম্ভব না। ঠিক আছে? তো আমাদের সম্মিলিত প্রচেষ্টার দরকার। ইনশাল্লাহ যতটুকু যা করছে, আশা করি আরও ভালো কিছু হবে। বাকিটা আমাদের যদি সহযোগিতা থাকে, আরও চেষ্টা থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বাঙালি, আমরা শুধু সমালোচনা করতে পারি, অন্যের পিছনে লাগতে পারি, কিন্তু আমরা কখনো যে সে কী করতেছে তাকে সেটা ভালো কাজের প্রশংসা করা, যেটা সে পেরে উঠছে না তাকে আরও সাহায্য করা, এইটা আমরা করতে পারি না। আমরা শুধু যখন কোনো একটা জিনিস খারাপ করে তখন এই সরকারই করতে পারতেছে না, ওই সরকারই করতে পারতেছে না, এটা আর কি। তো যাই হোক, ওই প্রসঙ্গ আরও বড় একটা বিষয়। ইনশাল্লাহ আমরা দোয়া করি ইউনূস স্যার যেভাবে যা করছে আর ভালো করুক, আমাদের বাংলাদেশের যেন কোনো বিপদ আপদ আর না আসে, আমরা সেই দোয়া করি। বাংলাদেশের মানুষ শান্তি চায়, পৃথিবীর মানুষও শান্তি চায়। সো আমরা সেই শান্তির দেশের কাণ্ডারি। আমরা প্রতিটা মানুষই শান্তিকামী মানুষ, আমরা শান্তি চাই। আর এই শান্তির জন্য শুধু এক ইউনূস স্যারকে দিয়ে হবে না, আমাদের সবার চেষ্টা করতে হবে, সবার সহযোগিতা থাকতে হবে, তবেই নাকি একটা সুন্দর স্বচ্ছ বাংলাদেশ হবে। আচ্ছা, এবার আসি আমি দ্বিতীয় যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের দেশে 40তম বিসিএসের সম্ভবত রেজাল্ট বের হয়েছে। আসলে এই কথাটা বলা, আমি ছোটো মানুষ, আমার পক্ষে বলাটা ঠিক না বা সঠিক হবে না, তারপর বলি। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিসিএসেই বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের মানে কাজ হিসেবে আমরা প্রাধান্য দিই, বা আমরা টপ লেভেলে চিন্তাভাবনা করি। আমাদের মাইন্ড সেট আপটাই ওরকম যে আমরা যখন একটু বুঝতে শিখি, এসএসসি ইন্টার দেওয়ার পরে আমার বিসিএস ক্যাডার হইতে হবে। তো এই মেন্টালিটি থেকে আমাদের বেরোতে হবে, আমাদের সবাই বেরোতে হবে। আপনি হয়তো অনেকে বলতে পারবেন যে তুমি হইতে পারো নাই, বা এই জন্যে তুমি বলছো আঙ্গুর ফল টকের মতো। আসলে এটা না। আপনারা কিছুদিন আগে শুনছেন, মানে পেপারে বা পত্রিকায় দেখছেন, চিটোয়াংয়ের একটা ছেলে আপনার মানে চিটোয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, সে বাংলাদেশে 8 থেকে 10 বারের মতো সম্ভবত ইন্টারভিউ দিয়েছে সিলিকন ভ্যালি আমেরিকার একটা এআই কোম্পানিতে। তো 8 বার ইন্টারভিউ দিয়ে সে আপনার সেখানে জব কনফার্ম হয়েছে, বাট তার সাইনিং মানি অলরেডি তাকে 30 লাখ টাকা দিয়ে দিছে এবং বছরে সে 3 কোটি টাকার মতো
স্যালারি পাবে। চিন্তা করেন, বাংলাদেশ থেকে আমাদের মেধাগুলো, একটা দুইটা মেধা যেটা আসলে মেধাবী, সে চলে যাচ্ছে পৃথিবীর টপ টপ দেশগুলায়, যেখানে এখন বর্তমানে প্রযুক্তিতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফাইট চলতেছে, প্রযুক্তি নির্ভর বিশ্ব, এবং প্রযুক্তিতে পরে নির্ভর করে আমাদের পুরো বিশ্ব চ্যালেঞ্জ দিচ্ছে, পুরো বিশ্ব আমাদের প্রযুক্তির পরে চলতেছে। বাট আমাদের দেশের একটা প্রবলেম, যে আমাদের দেশে প্রতিটা বাচ্চা ছেলে মেয়ের যদি দেশে থাকতে হয় তাহলে কী করতে হবে, আমার বিসিএস ক্যাডার হতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, প্রশাসন ক্যাডার হইতে হবে, পুলিশ ক্যাডার হইতে হবে, এই ক্যাডার হইতে হবে, ওই ক্যাডার হইতে হবে, তাহলে আমি ক্ষমতা দেখাইতে পারবো, আমি গাড়ি পাবো, আমি এই পাবো, গাড়ি পাবো, নাড়ি পাবো, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আসলে এটা না, আমরা সবসময়, আমি কেন বলছি, আমাদের চিন্তা চেতনাটা ওইখানেই সীমাবদ্ধ, শুধু ব্যক্তিকেন্দ্রিক, এই জন্য আমরা জাতি হিসেবে আগাতে পারি নাই। আমাদের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা হওয়া কখনো উচিত না। জাতি হিসেবে আগাইতে হলে আমাদের ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে, ঠিক আছে? এখন আপনি ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, আপনি যখন বিসিএস ক্যাডার হচ্ছেন, মনে করতেছে আমি একাই ওই থানার সর্বস্ব, আমি একাই ওই উপজেলার সর্বস্ব, আমি একাই ওই জেলার ম্যাজিস্ট্রেট, বা আমি ওই জেলার প্রশাসক, এই না। কিন্তু আপনাকে ওইটা করলে হবে না, আপনাকে হতে হবে প্রযুক্তির ফাইটার, প্রযুক্তির আপনার সে টক্কর দিতে হবে। আজকে আমেরিকা, চীন, রাশিয়া, ওরা যুদ্ধ করতেছে এক দেশের সঙ্গে আরেক দেশের, আর আমাদের দেশের ভিতরে জনগণের সঙ্গে জনগণের যুদ্ধ করতে হচ্ছে। চিন্তা করছেন আমরা কত পিছায় আছি ওদের থেকে? ওরা বাংলাদেশ, মানে আমেরিকা ইরানকে ধরতেছে যে তুমি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, কিন্তু সে পারমাণবিক অস্ত্র বানায়, সে তার ক্রেডিট নিচ্ছে, বা সে বানাতে পারবে, বাট ইরান পারবে না। এটার জন্যে, এটাই তার অপরাধ। ইরান, ইরাক, হ্যাঁ, তারপর এরা বানাইতে পারবে না, লিবিয়া, এরা পারবে না, কিন্তু আমেরিকা পারবে। দেখেন কত বড় গাদ্দারি কথাবার্তা। তো পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ, তারাও কিন্তু পারমাণবিক অস্ত্র বানাইছে, ইন্ডিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে। এই ওয়ার্ল্ডে এসে একটা দেশ আর একটা দেশকে তার ভয়ের কারণ তৈরি করার জন্য যে ধরনের অস্ত্র বা যে ধরনের সরঞ্জাম থাকার দরকার, সেটা যারা প্রযুক্তিতে অনেক আগায়, যারা প্রযুক্তিতে আগায় আছে, যারা জ্ঞান বিজ্ঞানে আগায় আছে, তারা কিন্তু সেটা নিয়ে ফাইট করতেছে। বাট আমরা ফাইট করতেছি কি, প্রতি বছর কী পরিমাণ বিসিএস ক্যাডার বেরোবে, কয়জন পুলিশ ক্যাডার বেরোবে, কয়জন আমলা মানে প্রশাসন ক্যাডার বেরোবে, কয়জন যে পররাষ্ট্র ক্যাডার বেরোবে, এইগুলো নিয়ে ফাইট করতেছি। ভাই, এগুলো নিয়ে আমাদের তো ফাইট করার কথা না। এগুলো ফাইট করব কেন? আমরা আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইটা ঠিক আছে, এখন বাংলাদেশের গভর্নমেন্টের আমাদের আরও বেশি প্রযুক্তিতে আমাদের ঝুঁকানোর জন্য চেষ্টা করতে হবে। চায়না আজকে কোথায় চলে গেছে? চায়না পারে না এমন কোনো জিনিস তৈরি করবেন, মানে তৈরি হয় না এমন কোনো জিনিস নাই চায়নাতে। আজকে চায়নার পুরো ওয়ার্ল্ড দখল করে ফেলেছে। চায়নার সাথে এখন আমেরিকার টক্কর। আমেরিকা ভয় পাচ্ছে আগামীতে তাদের কারেন্সির যে মানে অধপতন, সেটা একমাত্র চায়নায় ঘটাইতে পারে। তো এই যে চায়না কী করতেছে, চায়নায় কিন্তু, বা চায়না বলেন বা আমেরিকা বলেন, বা আমার মনে হয় আমার এতটা মানে এই যে বড় বড় প্রশাসন ক্যাডার, এ ক্যাডার ও ক্যাডার নাই। ওদের দেশে বিজ্ঞানীর সংখ্যা বেশি, ওরা হায়ার করে নিয়ে যায়, আমার দেশের ছেলেকে হায়ার করে নিয়ে দিয়ে সিলিকন ভ্যালিতে চাকরি দেয় বছরে 3 কোটি টাকায়। হ্যাঁ, সো ওরা ওইটা বুঝছে, ওরা আমাদের দেশের এই বিসিএস ক্যাডারে হায়ার করার জন্য ওরা বসে নাই। আর আমাদের দেশের বিসিএস ক্যাডার হবে, 2-10 ভোট চাকরি করবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, অন্যায় করবে, অপকর্ম করবে, হ্যাঁ, রাতের ভোট দিনে করাই দেবে, বয়স হবে, পেনশন পাবে। এটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা থেকে আমাদের বেরোতে হবে যথাসম্ভব। আর এই জিনিসগুলো থেকে না বেরোতে পারলে আমাদের আসলে আমাদের জাতিগত উন্নতি নাই। এটা আমার উপলব্ধি। আপনারা এখন কে কী মনে করেন আমি জানি না। যাক, আমার কথাগুলো আমি আসলে প্রকাশ করতে যাচ্ছি, ব্যক্ত করতে যাচ্ছি, এটাই আর কি। তো আমাদের পরিবর্তনের দরকার। এই পরিবর্তন করতে গেলে আমাদের সবার সচেতন হতে হবে, জানতে হবে, শিখতে হবে। প্রযুক্তিগত পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, মানবিক পরিবর্তন, সব ধরনের পরিবর্তন আমাদের দরকার। এই পরিবর্তন ছাড়া আমরা কখনোই আগাইতে পারবো না। তো এটা আর কি। এখন আমাদের সবার সম্মিলিত চেষ্টা থাকবে। আরেকটা জিনিস, আমাদের স্যাক্রিফাইস জিনিসটা সবার ভিতরে থাকতে হবে। আর লোভ লালসা এটা সবার ঊর্ধ্বে থাকার চেষ্টা করতে হবে। আসলে আমাদের জীবনটা কতটুকু ছোটো চিন্তা করছেন? আপনার বাপ দাদা কত বছর বাঁচছে? আমার বাপ চাচারা দাদারা কত বছর বাঁচছে? 100 বছর ক্রস করি নাই। এত অল্প সময়ের জন্য আমরা কেন এত কিছু, মানে এত চিন্তা চেতনা, আমাদের গাড়ি বাড়ি এগুলো কেন লাগবে আমাদের? ঠিক আছে, তো আমাদের লোভ লালসাটা কম করতে হবে, কম থাকতে হবে, সৎ পথে রোজগার করতে হবে,
পরিশ্রমী হইতে হবে, বিশ্বের সাথে বিশ্বের চিন্তাভাবনা করতে হবে, দেশের জনগণের সাথে দেশের জনগণের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ করার সাজানো ঠিক না। দেশের জনগণ আমার বন্ধু, আমার দেশের জনগণ অন্য একটা দেশের জনগণ সেও আমার বন্ধু, কিন্তু সে যাতে আমার কখনো শত্রু হিসেবে, যদি সে আমাকে কখনো শত্রু হিসেবে গণ্য করে, সেই শত্রু হিসেবে গণ্য করলে সে যেন আমাকে চোখে চোখ রেখে কথা বলার মতো সুযোগ আমার তৈরি হয়। এই পরিস্থিতি আমার তৈরি করতে হবে, আমার প্রজন্মকে তৈরি করতে হবে, আমাদের সবাইকে সচেতন হইতে হবে, আর মানবিক দিক বিবেচনা করে আমাদের বাংলাদেশের প্রত্যেকের প্রতি সহানুভূতি, ভালোবাসা, হ্যাঁ, স্যাক্রিফাইস, রাগ, অভিমান, জিদ এগুলো ত্যাগ করতে হবে। ঠিক আছে, পৃথিবীতে শান্তি আনতে হলে, ভালোবাসা থাকতে গেলে এটাই ছাড়া কোনো উপায় নেই। আর সৎ পথে ইনকাম করতে হবে, হালাল রোজগার ইনকাম করতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, তাহলেই ছেলে মেয়েও সুন্দর হবে, নেককার হবে, এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতে আরও সময় পেলে কথা বলবো, চেষ্টা করব আস্তে আস্তে কিছু কথা বলার জন্য। তবে এই কথাগুলো বললে ভালো লাগে, এই জন্যই বলা। আমি চাই আপনারাও বলেন, আপনারাও ভালো কাজে আগায় আসেন, তবেই আমরা ভালো জাতিতে রূপান্তর হতে পারবো। আমাদের আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে, আমাদের জাতি আরও, আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারাও ভালো কিছু করবে, হ্যাঁ, এই আশা করতেছি। আর সবার আসলে না আগায় আসলে আমরা কোনো কিছু করতে পারবো না, কোনোটাই সফল হতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর আমাদের অর্থ উপার্জনের যে প্রতিযোগিতা, এটা ইনকাম করতে হবে, ঠিক আছে, কিন্তু জীবনকেও এনজয় করতে হবে। আপনি শুধু টাকার পিছনে ছুটলেন কিন্তু জীবনকে এনজয় করলেন না, আপনি ধর্মীয় কোনো কাজ করলেন না, আপনার মানবিকতা থাকলো না, এটা থাকতেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।